সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার এক পরামর্শেই বদলে গেল রাজনৈতিক দৃশ্যপট। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত যান রাশেদ খান। আরও থাকছে, গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে আছে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত, বলছে বিএনপি নেতা রিজভী। সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগ নেতাকে সুবিধা দিতে 100 কোটির পাথর দেওয়া হলো 17 কোটিতে। খালেদা জিয়ার এক পরামর্শেই বদলে গেল রাজনৈতিক দৃশ্যপট। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার পরামর্শেই বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট। এর ফলে আগামী শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ভোটের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে কিছুটা প্রশমিত হয়েছে। তবে এপ্রিল মাসে ভোটের সময় ঘোষণা বিএনপি প্রত্যাখ্যান করার বিতর্ক পুরোপুরি থামেনি। এই পরিস্থিতির মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আগামী শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ ও বৈঠক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন। সফরের আগেই বিএনপি ও সরকারি সূত্রে নিশ্চিত করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে শুক্রবার সকালে লন্ডনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ এবং জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে যে মতপার্থক্য বা দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে এক সূত্রে জানায়, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর গত মে মাসের শুরুতেই চূড়ান্ত হয়। এই তথ্য জানার থেকেই বিএনপি বিষয়টি বিবেচনায় নেয়। সফরকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎকারের সুযোগ তৈরি হতে পারে কিনা। আদালতের রায় সত্ত্বেও বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ শপথ না পড়ানোকে কেন্দ্র করে রাজনীতিতে বিক্ষোভ ও অচল অবস্থা তৈরি হয়। এর প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিরোধ জড়িয়ে সরকার ও বিএনপির মধ্যে এক ধরনের তিক্ততা তৈরি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে 28 মে নয়াপল্টনে আয়োজিত এক বৃহৎ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। পরবর্তীতে প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলেও বিএনপির শীর্ষ নেতা তাতে সন্তুষ্ট হতে পারেননি। এ প্রেক্ষাপটে লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎ নিশ্চয়তায় পড়ে যায়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই সাক্ষাৎ বাস্তবায়নে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে উভয় পক্ষের আগ্রহে, বিশেষ করে সরকারের বাড়তি উৎসাহে সাক্ষাতের সময় চূড়ান্ত হয়। এ বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক আলোচনা হয়। কমিটির সদস্যরা মনে করেন, এই সাক্ষাৎ দেশের ভবিষ্যৎ ও জাতির কল্যাণ ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি। অন্যদিকে দেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে যুক্তরাজ্য নির্বাসনে রয়েছেন। আমরা মনে করি, সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎ হওয়া উচিত। এটি রাজনৈতিক শিষ্টাচারও একটি অংশ। এই সাক্ষাৎ না হলে আলোচনারা নেতিবাচক মন্তব্য করার সুযোগ পেত। উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান রাশেদ খান। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি সব দাবি করেন। এ সময় রাশেদ খান বলেছেন, একজন উপদেষ্টা এপিএস যখন দুর্নীতি করে, এমনকি এমনি তো আর কারো এনআইডি হ্যাক করা হয় না। আপনার আমার তো হয়নি, তাহলে সেই এনসিপি এর, তাহলে সেই এপিএস এর কেন হলো? আমার প্রশ্ন হলো, এপিএস এত দুর্নীতি করলো, আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, এপিএস মোজাম্মেলকে নিয়ে যেভাবে তদন্ত হচ্ছে, ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয় সবথেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধেও তদন্ত হতে হবে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, শুধু তিনি নন, প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করে থাকেন তাহলে আমরা তাকে স্যালুট জানাই, কিন্তু যেহেতু অভিযোগ আসছে দু একজনের বিরুদ্ধে, অভিযোগ আসা মানে অন্যের বিরুদ্ধেও এই ধরনের সমস্যা থাকতে পারে। অভিযোগ থাকতে পারে। সুতরাং সকলকে বলবো, আপনারা বলেছিলেন প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবেন, এপিএস এর সম্পদের হিসাব দেবেন। আপনারা নাকি মন্ত্রণালয় বলেছিলেন কর্মকর্তাদের প্রতি মাসে হিসাব দাখিল করতে হবে। এটি বলার পরে কোনো মন্ত্রণালয়ের সম্পদের হিসাব দিয়েছে? রাশেদ খান বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে, আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নয়, সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে সকল স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন। কিন্তু সরকার সেই স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, অন্যান্য যারা নেতৃবৃন্দকারী ছিল তাদের কারো সাথে আলোচনা করছে না, তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত আমাকে হাসিনা যে একতরফা চিন্তা সেটি স্মরণ করিয়ে দেয়। আমরা গণ অভ্যুত্থান সরকারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবে প্রত্যাশা করতে পারি না। গোটা জাতির লন্ডনের দিকে তাকিয়ে আছে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত, বলছে রিজভী। গোটা জাতি লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক। আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি ডিসেম্বর নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে। এ সময় গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয় সে ব্যাপারে সতর্ক হন তিনি। বৈঠকটির পর রাজনীতিতে সুশাসন বইবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই বিএনপি নেতা। সেই সাথে যৌক্তিক সময়ে নির্বাচন হতে হবে বলে প্রত্যাশাদার। অপরদিকে ভারতীয় পুশিনের বিষয়ে বলেছেন, দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশ পুশিন করে চলছে। এর প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ। মতবিনিময় সভায় করোনা থেকে রক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গু মারাত্মক রূপ নিয়েছে, জনস্বাস্থ্য এখন হুমকির মুখে। এ সময় করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেই সাথে সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির এই সিনিয়র নেতা। আওয়ামী লীগ নেতাকে সুবিধা দিতে 100 কোটির পাথর দেওয়া হলো 17 কোটিতে। আওয়ামী লীগ নেতাকে বিশেষ সুবিধা দিতে 100 কোটি টাকার বেশি দামের পাথর নিলামের মাধ্যমে দেওয়া হয়েছে মাত্র 17 কোটি টাকাতে। সিলেটের বানাইঘাটে সীমান্তবর্তী লোহা নদীর জব্দকৃত 1,05,00,000 ঘনফুট পাথর নিলামে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রায় 56 লাখ ঘনফুট পাথর গোপন রেখে একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে নিলাম সম্পন্ন করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। স্থানীয় বাজার মূল্যে এই পাথরের মূল্য প্রায় 100 কোটি টাকা হলেও বিএনডিসির একাধিক কর্মকর্তার যোগসাজশে 44 লাখ ঘনফুট পাথর মাত্র 21 কোটি টাকায় নিলাম করা হয়। পাথর জব্দের 5 বছর পর আওয়ামী লীগ নেতা পলাশের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেটের কাছে এগুলো পানির দরে বিক্রি করা হয়। এ বিষয়ে উচ্চ আদালত নিলাম সংক্রান্ত স্থগিতের আদেশ দিলেও তা উপেক্ষা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনডির এক কর্মকর্তা জানিয়েছেন, 5 বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ পলাশ অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর মজুত করেন। এই পাথর নিলামের বিরুদ্ধে প্রকৃত তথ্য গোপনের অভিযোগ এনে সামি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান হাইকোর্টে আবেদন করে। আদালত তখন নিলাম কার্যক্রম স্থগিতের আদেশ দেন। ডিএনডির কিছু কর্মকর্তা নিলাম কার্যকর করতে কাগজে কলমে নানা কৌশল অবলম্বন করেন। তারা আদালতের আদেশ এড়াতে নথিপত্রে রিট বহির্ভূত 44 লাখ ঘনফুট পাথর নিলাম হয়েছে বলে উল্লেখ করেছেন। অভিযোগ রয়েছে, নিলামকারীরা বিশেষ সুবিধা দিতে বিএসডির পরিচালক সরওয়ার হোসেন সরাসরি সক্রিয় ভূমিকা পালন করেন। এমনকি নিলামের কার্য আদেশ বাস্তবায়নের সময় তিনি কানাইঘাট সীমান্ত এলাকায় জয়ী প্রতিষ্ঠানের দেওয়া গরুর ভেজো অংশ নেন।